এবারও বাড়বে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ছড়াতে পারে জেলায় জেলায়। মহাসড়ক বা তার আশেপাশে পশুর হাট বন্ধে সড়ক পরিবহন উপদেষ্টার নির্দেশনা। কেরানীগঞ্জে সুভাদ্রা খাল খনন করবে সেনাবাহিনী, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। এবং 2 মাসেও খোঁজ মেলেনি ধামরাইয়ের স্কুল ছাত্রী প্রিয়াঙ্কার, দিশেহারা পরিবার। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। এবছরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য কর্মকর্তারা। শুধু রাজধানী নয়, ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলাতেও। তবে সতর্কতা এবং প্রস্তুতি ঠিক কতটা? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ভ্যাপসা গরমের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি, যা ডেঙ্গুর জন্য দায়ী। এডিস মশা প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ। আসছে বর্ষাকাল, ডেঙ্গুর মৌসুম, ফলে বাড়ছে উদ্বেগও। এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। ঢাকা তো আছেই, ঢাকার বাইরেও অনেক জেলাতে এবছর ডেঙ্গু বিস্তৃত হবে। প্রত্যেকটি জেলা শহরের যদি পৌরসভা থাকে, সিটি কর্পোরেশন থাকে, তাদেরকে অ্যাক্টিভেট করে এডিস মশা নিয়ন্ত্রণে বা ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, মৌসুম শুরু না হলেও এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 3000 ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে 21 জন, যা অন্য বছরের এই সময়ের তুলনায় বেশি। এক্ষেত্রে ঢাকার পরই আছে বরিশাল বিভাগ। আপনার শত্রু যদি অনেক বেশি বংশ বিস্তার করে ফেলে এবং তার যদি অনেক জায়গাতে সে তার অবস্থান নিয়ে নেয়, তখন কিন্তু আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। প্রতি বছর বর্ষার আগে সিটি কর্পোরেশন নানা প্রস্তুতি ও উদ্যোগের কথা জানায়। এবছরও বেশ কিছু তৎপরতা দেখা যাচ্ছে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা কতটা, না আগের মতোই মিডিয়া কাভারেজ? প্রশ্ন ছিল ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে। এবার একটা বিশেষ অভিযান নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা একটা বড় করে প্রোগ্রাম করছি। সেখানে 500, 600, 700 লোক থাকছে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার লোক থাকছে, মশকের লোক থাকছে, ভলান্টিয়াররা থাকতেছে। ওই এলাকাটা, ওই ওয়ার্ডটা পুরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং যেখানে মশার ওষুধ দেওয়া হচ্ছে। ভলান্টিয়াররা প্রত্যেকটা জায়গায় গিয়ে সচেতনতা ডেভেলপ করছে। গত বছর বাংলাদেশে ডেঙ্গুর মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে। পরিসংখ্যান বলছে, গত 25 বছরে ডেঙ্গুতে আক্রান্তের 73% হয়েছে গত 3 বছরে। চিকিৎসার জন্য আমরা এই 2025 সালে একটা ন্যাশনাল গাইডলাইন হালনাগাদ করেছি এবং সেটা 1 সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে চলে যাবে। সেই অনুযায়ী আমাদের ডেঙ্গু রোগের চিকিৎসা হবে এবং আমাদের যেহেতু এবার প্রশিক্ষণের জন্য বাজেট নেই, আমরা অনলাইনে ডেঙ্গু রোগীদের যারা চিকিৎসা করবেন তাদের অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। একটা নির্দেশনা তো সব জায়গায় একই হবে, ডেঙ্গুর ব্রিডিং প্লেসগুলো ডিস্ট্রয় করা। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় মহাসড়কের ওপর অথবা পাশে পশুর হাটের ইজারা না এবং চাঁদাবাজি বন্ধের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের অপব্যবহার বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, যানজটের গুরুত্বপূর্ণ সম্ভাব্য স্পট মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ঈদের মতো এবারও পদ্মা ও যমুনা নদীর 2 টোল প্লাজায় বিশেষ ব্যবস্থা থাকবে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে, বিক্রি চলবে 27 মে পর্যন্ত। এবার সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। রেলের টিকিট বিক্রির সূচি অনুসারে 21 মে বিক্রি করা হবে 31 মে চলাচলকারী ট্রেনের টিকিট। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন ব্যক্তি একবারে কাটতে পারবেন এবং সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাদ্রা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। এতে আর্থিক সাশ্রয় হবে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 317 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের জুনে 1 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হবে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে।
এসব কারণে এই খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল 10:30টায় শুরু হয়ে বেলা 12টায় শেষ হয় এ বিচারিক কার্যক্রম। সকালে মামলার প্রধান আসামি হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। গত 13ই এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে 23শে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আগামীকাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন বিচারক। ধামরাইয়ের স্কুলছাত্রী প্রিয়াঙ্কা নিখোঁজ, 2 মাসেও খোঁজ মেলেনি তার। দিশেহারা পরিবার, প্রতিবেশীদের মাঝে উদ্বেগ। নিষ্ক্রিয়তার অভিযোগের মাঝে পুলিশ বলছে প্রিয়াঙ্কাকে উদ্ধারে অভিযান চলছে। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। থামছে না মায়ের কান্না, পাগল প্রায় বাবা। 2 মাস ধরে খোঁজ মিলছে না তাদের আদরের মেয়েটির। ঢাকার ধামরাইয়ের গাঙ্গটিয়ার কাওয়ালিপাড়া এলাকার প্রফুল্ল রাজবংশীর মেয়ে প্রিয়াঙ্কা রাজবংশী। 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা বাসার পাশ থেকে নিখোঁজ হয় গত 19 মার্চ। থানায় মামলা করেও মেলেনি তার খোঁজ। পরিবারের সন্দেহ, দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করা আশরাফুল হোসেন নামের এক যুবক তাকে অপহরণ করেছে। বেঁচে আছে না মরেই গেছে না মেরেই ফেললো, আমি আমার মেয়েদের আজ পর্যন্ত দেখতে পারলাম না। সবার কাছে অনুরোধ, আমার মেয়েদের আমার কাছে ফেরত এনে দেন। পুলিশে কোনো আশ্বাস দিতে পারতেছে না, কোনো খোঁজ খবর দিতে পারতেছে না। আমার মেয়েকে আমি ফেরত চাই। স্কুল পড়ুয়া কিশোরীর নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশী অভিভাবকরাও। খাওয়া নাই, দাওয়া নাই, তাদের চোখে ঘুম নাই, টাকা পয়সা নাই, কি করবে এখন তারা? এখন সরকারের সহযোগিতা এটাই সব। মেয়েটা অনেক ভালো ছিল, আমি যে পেলে ভালো হয় আপনারা ব্যবস্থা করে বের করে দেন। থানা পুলিশ জানায় প্রিয়াঙ্কা অপহরণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে। একজন এজার নামী আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রিয়াঙ্কাকে উদ্ধারের জন্য আমাদের অভিযান চলমান আছে। অতি শীঘ্রই আশা করি তাকে আমরা উদ্ধার করতে পারবো। দীর্ঘদিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন বাবা মা। বাড়িতে বিরাজ করছে বিষাদময় পরিবেশ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। নওগাঁয় আম সংগ্রহ শুরু হবে 22শে মে থেকে। এবং জয়পুরহাটে এসআই আলমগীরকে ছুরিকাঘাত, গ্রেপ্তার 2। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নওগাঁয় জাত ভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংক্রান্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, আগামী 22শে মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ 30শে মে, হিমসাগর বা খিরসাপাত 2 জুন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5ই জুন, ল্যাংড়া 10ই জুন, আম্রপালি 18 জুন এবং ফজলি ও বানানা ম্যাঙ্গো 25শে জুন থেকে পারতে পারবেন চাষিরা। সবশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়ি 4 ও গৌরমতি। তবে বৈরী আবহাওয়া, অতিরিক্ত তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে। এবছর জেলায় 30,000-এর বেশি হেক্টর জমিতে প্রায় 3,66,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। এতে প্রায় 4,000 কোটি টাকা আম বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ কর্মকর্তা আলমগীর কবিরকে ছুরিকাঘাত করার ঘটনায়
বেলাল ও রাফি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 999-এ খবর পেয়ে এক নারীকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, পাঁচবিবির বালিঘাটা পাটাবুকা এলাকায় বেলালের স্ত্রীর সাথে 3-4 বছর আগে বিচ্ছেদ হয়। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাই নবাবগঞ্জে। শনিবার ওই নারী তার তালাকপ্রাপ্ত স্বামী তাকে ডেকে নিয়ে বাড়িতে আটকে রেখেছিলেন অভিযোগ করে 999-এ সহযোগিতা চান। সেখানে এসআই আলমগীর কবির গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। এ সময় কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করেন রাফি। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে বেলাল ও প্রতিবেশী রাফিকে গ্রেপ্তার করা হয়। দেশের খবরের সময় হলো আর একটি বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। গোপালগঞ্জে প্রথম বাণিজ্যিকভাবে লিচু চাষ করে সফল হয়েছেন দুই ভাই। আগাম জাতের লিচু বিক্রিও শুরু করেছেন তারা। এবছর লাখ টাকার আয়ের আশা তাদের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খুব একটা বড় বাগান নয়, তবে গাছের থোকায় থোকায় কাঁচা পাকা লিচুর সমারোহ চোখ জুড়ায়। গোপালগঞ্জ জেলার আর কোথাও এ দৃশ্য মেলে না। নিচু এলাকায় ভালো লিচু হয় না, চিরাচরিত এ ভাবনা ভেঙে দিয়ে বাণিজ্যিকভাবেই সফল হয়েছেন সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচি। বিভিন্ন ফলের মিশ্র বাগান তাদের আগে থেকেই ছিল। 5 বছর আগে 1 বিঘা জমিতে করেন লিচুর বাগান। দিনাজপুর থেকে, বোম্বাই ও পাবনা থেকে মুজাফফর জাতের 50টি চারা কিনে এনে লাগিয়েছিলেন। তার মধ্যে 21টি বোম্বাই ও 5টি মুজাফফর লিচুর গাছ টিকে যায়। মিষ্টিও যেমন, কালার যেমন, আকার সেরকম। আমরা 400-500 টাকা সহ বিক্রি করি। ফলন এবার খুবই ভালো হয়েছে, যে দেখেন এবার লিচু খুব ভালো হয়েছে এবং লিচুর সাইজ ভালো, দামও ভালো। প্রচুর লিচু আছে, একটা গাছে প্রায় 5 থেকে 7 হাজার লিচু আছে। বেশিরভাগ লিচু বাগান থেকেই বিক্রি হয়ে যায়। এবছর এখন পর্যন্ত 50,000 টাকার মুজাফফর জাতের লিচু বিক্রি হয়েছে। আরও অন্তত 70,000 টাকার লিচু বিক্রির আশা। পাশাপাশি আয় হচ্ছে লিচুর চারা বিক্রি থেকেও। আগাম পাকার দরুন আমরা এর দামটা খুবই ভালো পাই। এই বাগান দেখে অলরেডি একজন চারা নিছে 30টা, আর একজন 150 চারার অফার দিচ্ছে। খরচ বেশি এখন নাই, বুঝছেন। এই স্প্রেতে 2-3 টাকা খরচ করছি। খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি। আমারও খুব ইচ্ছা যে আমি আমার এলাকায় গিয়ে একটা লিচু বাগান করা যায় কিনা। জেলায় লিচুর আবাদ আরো বাড়াতে সহযোগিতা করছে কৃষি দপ্তর। এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে একে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুষ্টিয়া সদর উপজেলার জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অভ্যুত্থানে আহত 2 জন জুলাই যোদ্ধার শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 346 জন জুলাই যোদ্ধার হাতে 1 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ইউপিডিএফ-এর 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যে প্রস্তাব দিয়েছেন, যা মূলত পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে। ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে দ্রুত নিষিদ্ধ করা এবং সংগঠনের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দেশের খবর শেষ করব, তবে তার আগে আকিস বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। এবারও বাড়বে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ছড়াতে পারে জেলায় জেলায়।
মহাসড়ক বা তার আশেপাশে পশুর হাট বন্ধে সড়ক পরিবহন উপদেষ্টার নির্দেশনা। কেরানীগঞ্জে সুভাদ্রা খাল খনন করবে সেনাবাহিনী, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। 2 মাসেও খোঁজ মেলেনি ধামরাইয়ের স্কুল ছাত্রী প্রিয়াঙ্কার, দিশেহারা পরিবার। নওগাঁয় আম সংগ্রহ শুরু হবে 22 মে থেকে। এবং জয়পুরহাটে এসআই আলমগীরকে ছুরিকাঘাত, গ্রেপ্তার 2। এই ছিল দেশের খবরের সর্বশেষ কাল। আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।